ঠিক আছে, এটা আরম্ভ করি, চলুক কিছুক্ষণ। হ্যাঁ, তারপরে এই কোশ্চেন তিনটে, প্রথমে যে তিনটে কোশ্চেন দেওয়া আছে, এই তিনটে কোশ্চেনই কিন্তু তোমাদের এটা বিগত যে 2016 সালের পরীক্ষায় কিন্তু এটা পড়েছিল। আমি সালের কোশ্চেন এই জায়গা থেকে দিয়ে এটা দিলাম, থার্মোডাইনামিক্স থেকে কিন্তু 2016 সালে এই তিনটে কোশ্চেনই পড়েছিল। এবার তোমাদের কাছ থেকে শুনি, রুদ্ধতাপ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ, মানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের যে সমীকরণ, হ্যাঁ, সেটা কোনটা হবে? বি। অপশন বি হবে, বি নাম্বার। তাহলে অ্যাকচুয়ালি রুদ্ধতাপের ক্ষেত্রে সমীকরণটা হয় পিভি টু দেওয়া গামা সমান কনস্ট্যান্ট, সেক্ষেত্রে পি আর ভি থাকে, টিটা নেয়, কিন্তু ওই পিভি সমান 8টি, পিভি সমান 8টি, তাহলে পি এর মানটা ভি, যখন তুমি পি এর মানটা সমান 8টি বাই ভি এখানে যদি বসিয়ে দাও, তাহলে তুমি দেখো এখানে যদি তুমি বসিয়ে দাও, তাহলে টি ভি টু দেওয়া গামা মাইনাস 1 হবে, কারণ এটা টিভি রিলেশন। এই জন্য পিভি রিলেশন যদি বলো তুমি, এটা টিভি রিলেশন, আবার টিপি রিলেশনও আসবে। তাহলে এক্ষেত্রে তখন পিভি সমান এনআরটি, তো আমাদের আইসোথার্মাল প্রসেসের জন্য হচ্ছে পিভি সমান ধ্রুবক, এগুলো তো আমরা সাধারণ জানি। তাহলে রুদ্ধ তাপ, মানে তাপকে যেখানে রুদ্ধ তাপ করে দেওয়া হচ্ছে, মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, তার ক্ষেত্রে দেখবে তিনটে সমীকরণ আছে। একটা পিভি টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর একটা হচ্ছে তোমার পি টু দি পাওয়ার গামা বাই টি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এরকম ধরনের আছে, তিনটা আছে, তার মধ্যে দ্বিতীয় এটা, তার মানে এটা বি নাম্বারটা হচ্ছে। সমান ভরে জল ও দুধ একই রকম ভাবে গরম করতে দেওয়া হলো, কিছুক্ষণ পর দুধ বেশি গরম হলো, এর কারণ কি? অপশন বি সমান হবে। ভর আছে, জল আর দুধ, ডেনসিটিটা বেশি। হ্যাঁ ডেনসিটিটা বেশি, জল আর দুধের মধ্যে কিন্তু ডেনসিটিটা কার বেশি? দুধের বেশি, ঠিক আছে, তাই জন্য কিন্তু দুধটা যেহেতু বেশি, তাই জন্য তার গরমটা বেশি হয়। কোন তাপীয় ব্যবস্থায় অপ্রত্যাবর্তক পরিবর্তনের মহাবিশ্বে মোট এনট্রপির পরিবর্তন? পজিটিভ। ধনাত্মক হয়, হ্যাঁ। ইউ বাই টি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে, রিভার্সেবলের ক্ষেত্রে 0 হয়ে যায়, ইরিভার্সেবলের ক্ষেত্রে এটা গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু, এটা হচ্ছে ক্লসিয়াস থিওরেম। এটা কিউ বাই টিটা মানে হচ্ছে এনট্রপি। যদি কোনো একটা সিস্টেম, কোনো একটা থার্মোডিনামিক্যাল সিস্টেম টি টেম্পারেচারে কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করে বা রিজেক্ট করে, সেক্ষেত্রে কিউ বাই টি, এই যে এই যে রাশি দুটোর অনুপাত, এটাকে আমরা বিভিন্ন জায়গায় এটা এসছে, সেই জন্য এটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে কি এনট্রপি, ঠিক আছে। এবার এটা দু রকম প্রসেস হয় আমরা জানি, একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে আসে, সেক্ষেত্রে গিয়ে দেখা যায় এনট্রপি, চেঞ্জ অফ এনট্রপি যেটা, সেটা শূন্য হয়। আর ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে পজিটিভ, ধনাত্মক এটা। আর এই আরেকটা জিনিস এখান থেকে কোশ্চেন আসে তোমাদের, বিভিন্ন ধরনের পরীক্ষা আছে যেটা তোমার অনার্সে বা গ্র্যাজুয়েশনও কোশ্চেন আকারে পড়তে হয়, সেটা হচ্ছে এনট্রপির ফিজিক্যাল মিনিংটা কি। এনট্রপি দিয়ে কোনো সিস্টেমের ডিসঅর্ডারনেসকে, একটা সিস্টেমের বিশৃঙ্খলা, ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা, তার পরিমাপ করা হয়। একটা থার্মোডিনামিক্যাল সিস্টেম, তার ডিসঅর্ডারনেস, হ্যাঁ, সেটাকে মেজারমেন্ট করা হয়। তাহলে এনট্রপি অ্যাকচুয়ালি হচ্ছে the measurement of disorder, একটা সিস্টেমে, থার্মোডিনামিক্যাল সিস্টেমের যে ডিসঅর্ডারনেসটাকেও কিন্তু ব্যাখ্যা করা হয়। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা হয়তো পড়ে এসছো, এই জিনিসগুলো কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে, হ্যাঁ, বিভিন্ন ভাবে এই জিনিসগুলো রাখতে হবে। তাহলে কোশ্চেনটা করেছো? এটা বি হবে, 5-এর বি হবে মনে হচ্ছে। স্যার এটা একটু করে দিন স্যার, স্যার এটা একটু করে দিন। বি হবে স্যার, কারণ ফর্মুলাটা হচ্ছে F ইকুয়ালস টু A আলফা টি, যেটা ওই ফর্মুলাটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রিলেটেড কোশ্চেন এটা। F ইকুয়ালস টু ওই A আলফা টি দিয়ে একটা ফর্মুলা ছিল না, ওইটা মনে হচ্ছে, ইয়ং গুণাঙ্ক আলফা ছিল আর টি ছিল মনে পড়ছে। আমি এটা বলছি না, আমি এইটা বলছি। স্যার 4-এর সি এইটা নাম্বার হবে। বেশ, আমি অপশন আমি দেখছি, করেছো 4-এর সি অপশন কত করা আছে দেখি হ্যাঁ হ্যাঁ, খাতায়। 4-এর অপশন তো এ লেখা আছে গো। এ কিন্তু আমার তো সি এসেছিল। স্যার এটা একটু করে দেবেন স্যার। আচ্ছা হ্যাঁ, করে দেবো, ঠিক আছে, তো আমার অপশনটা খাতায় লেখা আছে, এটা অপশনটা ভুল আছে নাকি আমি সেটা
হ্যাঁ অপশন সি হবে, এটা আমারই মানে উত্তরে লেখা আছে সি, ঠিকই বলছো। ঠিকই বলেছো, এটা আমার, এটা কিন্তু এ হবে না আমার, এটা মানে তোমাদের অপশনে মনে হয় এ করা আছে, হ্যাঁ এটা সি হবে। হ্যাঁ স্যার, সি এক হবে। সেকেন্ড, আমি এটা সি করে নিই, নাহলে আবার ভুলে যাবো। খাতায় উত্তরগুলো করার ক্ষেত্রে একরকম করেছি আর লেখার ক্ষেত্রে একরকম করেছি, তাড়াতাড়ি করতে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, এটা কি বলছে কোশ্চেনটা বলছে, এটা ধাতব স্কেল 0 ডিগ্রি উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 30 ডিগ্রি উষ্ণতায় ওই স্কেলের সাহায্যে পরিমাপ করা হলে দৈর্ঘ্যে শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। মানে একটা স্কেল তোমার কি করে, সে তোমার 0 ডিগ্রিতে তোমার সঠিক পাঠ দেয়, কিন্তু ও কি করছে, ও 30 ডিগ্রিতে আমি মারছি, তাহলে 30 ডিগ্রিতে আমরা তো ও ভুল দেবে, সেই ভুলের শতকরা যে ত্রুটি সেইটা আমাকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যে ফর্মুলা জানি যে এল টি সমান হচ্ছে L0 1 প্লাস আলফা, এটা কি, এটা যে 30 ডিগ্রিতে, তাহলে L30 সমান হচ্ছে L0, এটা জিরোই আছে, এটা যদি 10 হতো তাহলে কিন্তু জিরো করতে হতো, কারণ ফর্মুলাটা 0 থেকে LT। এইখানে বারবার আমি তোমাদের পরীক্ষার সময় বলেছিলাম পড়ানোর সময় যে এটা কিন্তু সবসময় 0 ডিগ্রিতে, এটা কিন্তু 10, এটা 30 এরকম কিন্তু নয়, তাহলে 10 যদি হয় তাহলে আমাকে 0 থেকে 10 বার করতে হবে, 10 থেকে আমাকে 30 বার করতে হবে, এটা কিন্তু সবসময় 0 ডিগ্রিতে, কিন্তু এখানে কোশ্চেনে যেহেতু কমনলি 0 বলাই আছে, তাহলে LT সমান L0 1 প্লাস আলফা টি। শতকরা ত্রুটি মানে হচ্ছে তাহলে L30 মাইনাস L0 বাই L0। তাহলে এটা করলে কি হবে দেখো, এটা করলে হবে এইদিকে তোমার শুধুমাত্র দেখো এইটাকে গুণ করো, এটার সঙ্গে গুণ করো, এটা এদিকে নিয়ে যাও, মানে এটাকে করলে কি হবে L0 প্লাস L0 আলফা টি। তুমি এটাকে এদিকে নিয়ে যাও, দিয়ে আবার এটা দিয়ে ভাগ করে দাও, শুধুমাত্র আলফা টি পড়ে থাকে, শুধুমাত্র আলফা টি পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আলফার মান তো দেওয়াই আছে, কত 18 ইন্টু 10⁻⁻6 ইন্টু তার সঙ্গে কি করতে হবে 30 করতে হবে। এবার এর কি করতে হবে, শতকরা করতে হবে, দৈর্ঘ্যের শতকরা, তো শতকরা মানে কি, এখানে পার্সেন্টেজ করতে হবে 100%, তাহলে এদিকেও 100% হয়ে যাবে। তাহলে 100% হয়ে গেলে তোমার দেখো দুটো আর এখানে একটা, তিনটে শূন্য কমে যাবে, 5 হয়ে যাবে, আর 3 8 54, 54 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। তাহলে সেইটা করলে তোমার কত হচ্ছে, তুমি ভাগ করো, তাহলে তোমার হয়ে যাবে এটা পয়েন্ট, তাহলে কত হবে এটা, মান নিচে 5 দুটো, তাহলে তো ডি এরটা হবে মনে হচ্ছে, অপশন ডি এরটা হবে না, ভাগ বলে নিচে কত দিয়ে ভাগ হচ্ছে, একের পর 5টা স্যার ওটা শূন্য, তো তাই তো। 100 মানে পার্সেন্টেজে আছে, তাহলে হ্যাঁ সিএফটাই তো পার্সেন্টেজ, এটা তো 10⁻⁻6 ছিল, -6 এর সঙ্গে তোমার এখানে 30 গুণ হয়েছে, মানে একটা কমলো, 5টা শূন্য, ও সরি সরি সরি, তা 5টা শূন্য হলো, এখান থেকে 6টা, একটা 5টা হলো, আরো দুটো কম, তাহলে 3 হবে এখানে, 10⁻³ 3 হবে, হ্যাঁ 3 হবে, সরি সরি, এটা আমি এখানে ভুল করছি। তিনটে শূন্য হলে তোমার এটা 0.5%, তাহলে এটা বুঝতে পারলো নাকি বলো। স্যার ওই শেষে যেটা বলেন L30 মাইনাস L0 এটা একটু বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, এই কোশ্চেন গুলো 9-10 লেভেলে পরীক্ষা করার মতন সোজা, এগুলো একদম উচ্চ মাধ্যমিকের বেসিক লেভেলের কোশ্চেন, হ্যাঁ সোজা কিছু তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবে। এটা হচ্ছে একটা ধাতব স্কেল, 0 ডিগ্রিতে সঠিক পাঠ দেয়, 30 ডিগ্রিতে তার মধ্যে ত্রুটি হবে, সেটা স্বাভাবিক কথা, সেই যে ত্রুটি, সেই ত্রুটির মানটা, শতকরা মানটা বার করতে হবে। তাহলে আমরা জানি LT সমান L0 1 প্লাস আলফা টি, এটা আমরা পড়েছি। তাহলে এখানে LT বলতে L30 সমান হচ্ছে মানে L 30 ডিগ্রি, টি মানে 30 ডিগ্রিতে, আর এখানে L0 মানে তো জিরোই, 1 প্লাস আলফা, এটা যদি আমি ভালো করে লিখি গুণটা করে, তাহলে L0 প্লাস L0 আলফা, শতকরা পরিবর্তন করতে হলে কি হয়,
যেটুকু পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হয়েছে 0 থেকে 30 গিয়েছে, যেটুকু পরিবর্তন হয়েছে তাকে প্রাথমিক পরিবর্তন দিয়ে ভাগ গণিত 100। এটা হচ্ছে শতকরার নিয়ম। এটা তো অঙ্কের জিনিস, এটা তো কোনো ফিজিক্সের কোনো ব্যাপার নাই। চেঞ্জ যেটুকু হয়েছে তাকে মানে L0 তে চেঞ্জ হয়েছে এতটা, 1 কত চেঞ্জ হয়েছে 100 কত চেঞ্জ হয়েছে, এটা তো শতকরার নিয়ম। মানে 7-8 এর যে শতকরার বই, L0 প্রাথমিক দৈর্ঘ্যতে পরিবর্তন হয়েছে এইটুকু, তাহলে 1 কত পরিবর্তন হয়েছে L0 দিয়ে ভাগ, তাহলে 100 কত পরিবর্তন হচ্ছে 100 দিয়ে গুণ, তাহলে শতকরা। তাহলে সেটা যদি আমি এখান থেকে করি L30 মাইনাস L0 বাই L0, তাহলে আমাকে কি হবে, এইটাকে তো এইদিকে নিয়ে গেলাম, সংখ্যাটা লেখা আছে, এটাকে ভাগ হয়ে গেল, শুধুমাত্র আলফাটি পড়ে থাকে। তাহলে আলফার মান হচ্ছে কত দেওয়া আছে, 18 ইন্টু 10⁻⁻6, টি এর মান 30। তাহলে এটা করলে হলো 54 গণিত 10⁻⁻5, এটুকু হলো। এবার আমি শতকরা করবো মানে 100 দিয়ে গুণ করবো, এই যে গুণ করেছি, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করবো। এটাকে 100 দিয়ে গুণ করলে তোমার এখানে 5টা মাছের 3টে হয়ে যাবে -3। তাহলে 54কে 1-এর পর 3টে শূন্য দিয়ে ভাগ করলে 0.05%। এই সি এরটা অ্যান্সার, কিন্তু ভুলবশত তোমাদের বইয়ে আমি হয়তো তোমাদের যখন আমি আপলোড করতে যাই উত্তরের জায়গায় আমার এটা লেখা আছে, কিন্তু কোনো কারণবশত হতে গেলে আমি মিস্টেক হয়ে যেতে পারে বা লাইন এদিক ওদিক করতে গেলে, তখন এটা আমি আপলোড করি। তাহলে যারা এটা করবে এই নাম্বারটা তোমরা সকলে এক্সট্রা পাবে কিন্তু। হ্যাঁ, তোমরা কেন বুঝতে পারছো, এই নাম্বারটা এটা হওয়ার কথা, মিস্টেক হয়ে গেছে, তোমরা তো প্র্যাকটিস করছো নিজেই বুঝতে পারছো। তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সমান দৈর্ঘ্যের ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি দণ্ডকে এক প্রান্ত জুড়ে দিয়ে দৃঢ় আলম্বের মধ্যে শক্তভাবে আটকানো হলো। দণ্ড দুটির উপাদানের নিয়ম গুণাঙ্ক y1 y2 দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, দণ্ড দুটির সংযোগ সব উষ্ণতা একই জায়গায় থাকে, তাহলে কোনটা নিচের ঠিক হবে? ঠিক আছে, এইটাকে তোমাদের দেখবে যখন আমি পড়িয়েছিলাম এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তখন তাপীয় পীড়ন বলে একটা জিনিস পড়িয়েছিলাম। ঠিক আছে, ছোট্ট করে ফর্মুলাটা লেখা ছিল তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন মানে হচ্ছে এই যে তুমি ধরো একটা দণ্ডকে, লোহার দণ্ডকে উত্তপ্ত করো, তাহলে কি হয়, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, স্বাভাবিক কথা, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কিন্তু এই যে দৈর্ঘ্যটা এইদিকে বাড়বে, তুমি এবার এখানে এমন কিছু সিস্টেম করেছো যে তাকে দৈর্ঘ্যটা বাড়তে দিচ্ছ না, মানে এখানে তুমি ক্লোজ করে রেখেছো কোনো একটা যন্ত্রের সাহায্যে কিছু করে, তার জন্য দৈর্ঘ্যটা বৃদ্ধি না হতে পারে। তাহলে যে বেঁকে যাক যা হয়ে যাক সেটার কথা, সে দূরের কথা, তার প্রাথমিকভাবে তার মধ্যে প্রচন্ড ভাবে একটা পীড়ন সৃষ্টি হবে, সে বাড়তে পারছে না, তার বাড়ার কথা কিন্তু সে বাড়তে পারছে না, তুমি বন্ধ করে রেখেছো, তাহলে তার ভেতরে কিন্তু প্রচন্ড পরিমাণ একটা পীড়ন সৃষ্টি হবে। সেই পীড়নটাকে বলা হয় তাপীয় পীড়ন। সেখানে যে পীড়নটা সৃষ্টি হয় সেই পীড়নটাকে বলা হয় তাপীয় পীড়ন। তাহলে এটা আসলে লোহা কঠিন জিনিস, তাহলে তার যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়াই হয়, তাহলে ওয়াই সমান হচ্ছে F/A, বল বাই ক্ষেত্রফল, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এটা হচ্ছে তাপীয় পীড়নের ক্ষেত্রে ফর্মুলা, তাই তো? এটা হচ্ছে তাপীয় পীড়নের ক্ষেত্রে ফর্মুলা। এবার তোমার এই যে এটাকে বলা হয় তাপীয় পীড়ন, মানে প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন তাপীয় পীড়ন সেইটা। এবার তাহলে আমাকে আমি যদি কি বলা আছে দেখো, সমস্ত দুটো দৈর্ঘ্য, তাহলে একটা y1, তাহলে একটা দিয়ে আমি করবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি এই যে দৈর্ঘ্য পরিবর্তন, এটাকে আমি যদি লিখে দিই, এটাকে আমি চেঞ্জ করতে পারবো, তাহলে F/A নিচেকে এল এর জায়গায় কি লিখবো, L আলফা টি বাই এল। এই দৈর্ঘ্য বৃদ্ধিটা তো আমরা প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে লিখতে পারি, তাহলে এল কেটে গেল, তাহলে F/A সমান হচ্ছে কত, F/A যেটা হচ্ছে সেটা হচ্ছে y আলফা টি, y আলফা টি। তাহলে F সমান কত, y/A আলফা টি। এই Fটাকে বলা হয় তাপীয় পীড়ন, যে ফোর্সটা উৎপন্ন হচ্ছে সেই পীড়ন। F/এটাকে পীড়ন, সেক্ষেত্রে আমি শুধুমাত্র ফোর্সটা বার করতে গেলে আমি ক্ষেত্রফলটার দিকে গুণ করে দিচ্ছি, তাহলে এই ফোর্সটা দুজনের ক্ষেত্রে সমান হবে, দুটোর ক্ষেত্রে সমান হবে। তাহলে আমি এবারে কি বলেছি, উষ্ণতার বৃদ্ধিটা এক, বাদ বাকিগুলো সব আলাদা আছে। দেখো এটা y1 y2, তাহলে এই ফর্মুলাতে আমি লিখি y1 a আলফা 1 টি, টিটা দু জায়গায় সমান, এটা দু জায়গায় সমান, y2 a আলফা 2 সব বলা আছে।
আর টি, তাহলে এ টি টি কেটে গেল, এ কেটে গেল, তাহলে কে থাকলো y1 আলফা 1 সমান y2 আলফা 2, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি? আরেকবার ভালো করে দেখো। এটা যদি কেউ করেছো, এইটা এই পাঁচেরটা কেউ করেছো তোমরা? হ্যাঁ স্যার, 5-এর এ হয়েছিল। আচ্ছা, আর বুঝতে কারো অসুবিধা হলো নাকি? অনেকে আছে যদি বুঝতে না পারে বলো, আমি আবারও করে দেবো। স্যার আরেকবার বলে দিন তাহলে। ঠিক আছে, এই পাঁচেরটা হচ্ছে টোটালটাই হচ্ছে একটা পড়া তোমাদের যে কোনো বই, যে কোনো উচ্চ মাধ্যমিকের বইয়ের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেখানে হয়েছে তার একদম শেষে দেখবে তাপীয় পীড়ন বলে একটা পড়া আছে। হ্যাঁ, সেই পড়া থেকেই ডাইরেক্ট এই কোশ্চেনটা দেওয়া আছে। এটা যে এমন কোনো যে নিউমেরিক্যাল একটা প্রবলেম তা কিন্তু নয়, সেই তাপীয় পীড়নের পড়াটাকেই একটা বিভিন্ন ভাষা প্রয়োগ করে যে স্যারের বই থেকে নিয়ে আছে সেই বইয়ের একটা ভাষা প্রয়োগ করে দেওয়া আছে। তাপীয় পীড়নটা তো বুঝতে পারছো, একটা কোনো একটা ধাতুর দণ্ডকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কিন্তু কোনো কারণবশত যদি তুমি তার দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আটকে দাও তাহলে তার মধ্যে প্রচন্ড একটা পীড়ন সৃষ্টি হবে। সেই একক ক্ষেত্রফলের মধ্যে যে বল উৎপন্ন হয় সেটাকে পীড়ন বলা হয়। এই আমরা ইলাস্টিসিটিতে পড়েছি, সেইটাকে বলা হচ্ছে তাপীয় পীড়ন, যেহেতু তাপের প্রভাবে এই পীড়নটা সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার কথা কিন্তু বৃদ্ধি হতে পারছে না, তাহলে এটা সেই তাপীয় পীড়ন। সেই তাপীয় পীড়ন বার করতে গিয়ে আমরা দেখছি যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি। তাহলে এলটা কি দৈর্ঘ্যের পরিবর্তন, এটা যে প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এটাকে ভালো করে লিখলে এ উপরে পীড়ন এফ বাই এ মানে একক ক্ষেত্রফলে উদ্বুদ্ধ বল এইটার মধ্যে। আর এলটাকে আমি কি করে লিখবো, দৈর্ঘ্য পরিবর্তন কি করে হয়, প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, উষ্ণতা বৃদ্ধি। এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, আমি ডেল টি বারবার লিখছি না, শুধু টি লিখলাম। তাহলে এল এর জায়গায় আমি লিখে দিচ্ছি এল আলফা টি বাই এল, নিচে তো এল আছে তাহলে এল এল কেটে গেল, তাহলে এটাকে লিখলে এফ বাই এ বাই আলফা টি। তাহলে এফ বাই এ সমান হচ্ছে ওয়াই আলফা টি, টিটা কিন্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতার পরিবর্তন। এটা যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে দুটোকে একই জায়গায় লাগানো আছে, সংযোগস্থলে সংযোগস্থলে সব উষ্ণতা একই জায়গায় মানে দুটোকে একই জায়গায় লাগানো, একটা দণ্ড এখানে জায়গা, দুটো ফোর্সটা একই হবে, দুটোর ক্ষেত্রে ফোর্সটা একই হবে। তাহলে ফোর্সের ফর্মুলা কি পাচ্ছি, এ ওয়াই আলফা টি, চারটে জিনিস পেলাম। এই চারটে জিনিস দুটো দণ্ডের ক্ষেত্রেই আলফাটা আলাদা, যেহেতু আলাদা আলাদা দণ্ড, আর ওয়াইটা আলাদা, কেন যেহেতু দুটোই আলাদা দণ্ড, তাহলে এই দুটো শুধু আলাদা, বাদ বাকি কিন্তু সমান দৈর্ঘ্য সমান প্রস্থচ্ছেদ এগুলো বলা আছে। তাহলে এটাও এক, বা উষ্ণতা বৃদ্ধিটাও একই বলেছে। ঠিক আছে, সব উষ্ণতা একই উষ্ণতা বৃদ্ধি মানে এটাও এক। তাহলে এটাও যদি এক হয় তাহলে এই দুটো কি হয়ে যাবে, দুই দিকে টার্মিনেট হয়ে যাবে, এফ যদি সমান হয় তাহলে এ আর টি চলে গেল, তাহলে কে থাকলো y1 আলফা 1 সমান y2 আলফা 2। এটা কোনটা, প্রথম। সোজা জিনিস, একবার তুমি তোমরা বইটা খুলে বা নোটটা, আমার নোটেও সম্ভবত দেওয়া আছে, নোটটা খুলে একবার দেখবে তাপীয় পীড়নটা, একবার চোখ বোলালে এই কোশ্চেনটা কোনো অসুবিধা তোমাদের হবে। একটি কাঁচের ফ্লাক্সে অভ্যন্তরীণ আয়তনের কত ভগ্নাংশ পারদ দিয়ে ভর্তি করলে ফ্লাক্সের ভিতরে বাকি অংশের আয়তন সম উষ্ণতায় সমান থাকে, কাঁচ ও পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই প্রবলেমটা আমি বলছি, এইটা কিন্তু তোমাদের এসএলএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন খুবই ইম্পর্টেন্ট, কেন বিগত সালগুলো যখন 2 নম্বরের কোশ্চেন হতো, আগে যখন হতো 1999 সাল থেকে যবে থেকে তোমাদের এই পরীক্ষা আরম্ভ হয়েছে আর কি এসএলএসটি, তখন 2 নম্বরে ছিল। এই 2 নম্বর থেকে যখন তোমার যেমন যতদিন ধরে চলেছে সেই কোশ্চেন যদি তুমি ভালো করে স্টাডি করে দেখো তাহলে কি হয়েছে, এই এই কোশ্চেনটা নিউমেরিক সংখ্যা আলাদা, এই ব্যাপারটা আমি বলে দিচ্ছি এখনই, এটা কিন্তু বারবার বারবার কিন্তু দিয়েছে। জিনিসটা কি বলেছে, ধরো একটা কাঁচের, ধরো একটা তোমার কাছে একটা গ্লাস আছে কমপ্লিট মানে পারদ, ভেতরে ধরো পারদ দিয়ে পূর্ণ আছে। এবার
তাহলে এটা পারদ দিয়ে পূর্ণ, এটা পারদ দিয়ে পূর্ণ, এটা হচ্ছে ফাঁকা। বলছে এটাকে উত্তপ্ত করা হলো। তাহলে উত্তপ্ত করলে একটা জিনিস দেখা যাচ্ছে, সমস্ত উষ্ণতায় ফাঁকা অংশের আয়তনটা এক থাকছে। তাহলে কোশ্চেন তোমাকে হচ্ছে যে তোমার এই টোটাল আয়তনের কত অংশ পারদ দিয়ে পূর্ণ করলে এই কন্ডিশনটা হবে। মানে এটা একটা কাঁচের একটা তোমার পাত্র, তার মানে থার্মোমিটারের মতন ধরো, ভেতরে পারদ ভরা আছে। এবার বলছে এটা ফাঁকা অংশ, যে এটাকে কত আয়তন, এটা যদি 100% হয় তাহলে এর 30, 40 কত আয়তন, বা 3-এর 4, 5-এর 6 কত অংশ পারদ দিয়ে পূর্ণ করলে যে কোনো উষ্ণতাতে এই ফাঁকা অংশের আয়তনটা একই থেকে যাবে। মানে যেটা আগে ছিল একে 100 ডিগ্রি করলাম, এটাই থাকবে, মানে বেড়ে গেল কিন্তু একই থাকবে, ফাঁকা অংশের শতকরা করলে একই পাওয়া যাবে। এই প্রবলেমটা কিন্তু নিউমেরিক সংখ্যা চেঞ্জ করে করে কিন্তু বারবার দিয়েছে। তাহলে এটা খুবই সোজা কোশ্চেন। তাহলে এই শর্ত মানতে গেলে কি করতে হবে, যতটা কাঁচের বৃদ্ধি হবে ততটাই যদি পারদের পরিবর্তন হয়, তবেই তো ফাঁকা অংশটা একই থেকে যাবে, একই আয়তন থাকবে। ভালো করে বোঝো, এটা তুমি 10 ডিগ্রি উত্তপ্ত করো, 20 ডিগ্রি করো, 1000 ডিগ্রি করো, একই যদি রাখতে হয় তাহলে যতটা পারদের আয়তন বৃদ্ধি করতে হবে ঠিক ততটাই কাঁচের আয়তনটা বৃদ্ধি করতে হবে, তবেই তোমার এই ফাঁকা অংশটা থাকবে। তাহলে আমি কাঁচের যে আয়তন, গোটা আয়তনটা সেটা ধরে নিলাম ভি। তাহলে কাঁচের আয়তন বৃদ্ধি কত হবে, প্রাথমিক আয়তন, আয়তন প্রসারণ গুণাঙ্ক, কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হচ্ছে 24 গণিত 10⁻⁻6। উষ্ণতা বৃদ্ধি আমি যে কোনো একটা ধরে নিলাম যে ডেল্টা টি। এবার এইটার সঙ্গে কি হবে, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পারদের আয়তন ধরে নিলাম ভি, মানে ছোট হাতের ভি। এবার এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, পারদের ক্ষেত্রে বলা আছে 180 × 10⁻⁻6, 180 × 10⁻⁻6। এবার এই উষ্ণতা বৃদ্ধিতে একই রেখেছিল ডেল্টা টি, দুই দিক দিয়ে ডেল্টা টি চলে গেল। তাহলে ভি বাই ভি, ভি বাই ভি সমান কি হচ্ছে, এইটা আমাকে বার করতে হবে, মোট আয়তনের তুলনায় কতটা পারদ রাখতে হবে। তাহলে ভি বাই ভি, এইটা চলে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ভি বাই ভি করলে আমার কি হবে, এদিকে হচ্ছে 24 into 10⁻⁻6 বাই 180 into 10⁻⁻6। এটা কেটে গেল, 24 করে 180 কত হচ্ছে, এটা 2/15। হ্যাঁ 2/15 নাকি, হ্যাঁ তাই তো। 2/15, তার মানে সি এর টা। এইটা কিন্তু আমি তোমাদের সাজেশন মতন বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখো এখন স্কুলের তোমাদের 9-10 পড়াতে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ 10 পড়াতে ঢুকিয়ে দিচ্ছে। মানে এটা একটার সময় এটা খুব উচ্চ মাধ্যমিকের মধ্যে ছিল, গুরুত্ব ছিল, এখনো উচ্চ মাধ্যমিকের মধ্যে আছে, কিন্তু এই গুরুত্বটা যেহেতু 10 ঢুকিয়ে দিয়েছে একটু কমে গেছে। তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে যে বিশাল কিছু কঠিন কোশ্চেন বা হয় বা এরকম নয়, এই একটা হচ্ছে স্কেল দিয়ে স্কেলের ত্রুটি, এই একরকম কোশ্চেন হয়, এটা একটা নতুন কোশ্চেন। আর এই কোশ্চেনটা কিন্তু সালে বারবার দিয়েছে, যেহেতু অনেকদিন পরীক্ষা হয়নি, তাই মাদ্রাসা সার্ভিস কমিশন যেহেতু খুব তাড়াতাড়ি কোশ্চেন ছাপাচ্ছে, আমার মনে হয় না, সাজেশন হিসেবে বলছি যে ওরা খুব একটা খাটবে, এখান থেকে ওখান থেকে কোশ্চেন নিয়েই যেগুলো বারবার সালে পড়েছে সেখান থেকেই কোশ্চেন এটা করে দেওয়ার সম্ভাবনা আছে। এটা একটা, নয়তো এমন কোশ্চেন করবে দেখবে খুবই কঠিন, সেটা আশা করি হবে না। এই এখান সালের কোশ্চেন, ওই সালের কোশ্চেন, অন্য রাজ্যের কোশ্চেন, এসব থেকে নিয়ে নিয়ে করে যাবে। এবার তোমরা তো প্রচুর পরিমাণ মক টেস্ট দিয়েছো, 30টার উপরে মক টেস্ট হয়ে গেছে, এটা 30 নম্বর 31 নম্বর প্লাস আরো এখনো 10টা মক টেস্ট হবে, 40টা মক টেস্ট, 40 রকমের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করছো, আরো বইয়ে প্র্যাকটিস করছো, ওয়াইসিটি বই তোমাদের কাছে আছে, সুতরাং সেক্ষেত্রে তোমাদের খুব একটা আশা করি অসুবিধা হবে না। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ সাজেশন যদি আমাকে বলতে বলো তাহলে এই টাইপটা, যারা তো মেলা কোশ্চেনই আছে যে কোনটা দেবে কোনটা দেবে না সেটা কোনো ব্যাপার নয়। ছয়টা পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এত, 0 ডিগ্রি ঘনত্ব। তাহলে এটা ঘনত্বর পরিবর্তনের যে ফর্মুলা একই রকম ভাবে আছে, শুধুমাত্র দেখবে মাইনাস হয়ে যাবে, যেটা প্লাস হয় সেটা মাইনাস। গামা টি সমান হচ্ছে গামা 0 মাইনাস গামা টি, এটা হচ্ছে টি ডিগ্রিতে, এটা 0 ডিগ্রিতে। এই ফর্মুলাতে বসিয়ে দেবে, একই সোজা জিনিস বলে আমি আর যাচ্ছি না।
হ্যাঁ 0 ডিগ্রিতে দেওয়া আছে, এত ডিগ্রিতে বার করতে হবে। এই শুধু ফর্মুলাতে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আটেরটা হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পিভি বনাম পি লেখচিত্র কি হবে? এগুলো তো তোমাদের মাধ্যমিকে C। পড়ায়। হ্যাঁ সি। সি অপশন। সি। হ্যাঁ এগুলো তো মানে পিভি সমান হচ্ছে 8টি, তাহলে এখানে তো পি নাই, তাহলে এটাকে একটা অক্ষর ধরেছে তার সাপেক্ষে পি, তাহলে এখানে 0 ইন্টু পি লিখতে পারো প্লাস 8টি, তাহলে এটা কি যেটা স্ট্রেট লাইন, তাহলে সেটা পি অক্ষর সমান তাহলে একটা সরল লেখা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক নিচের কোন রাশিটির সমানুপাতিক? 9টা। এটা মনে হয় বি হবে। আলফাটাও তো স্যার 1 এটা বাই একটু টি করে এর দিন সাথেই স্যার। সমানুপাতিক ছিল। গামা পি, সেটা যদি তুমি ডিফারেন্সিয়েট ফর্মে লেখো তাহলে হচ্ছে আয়তনের পরিবর্তন উষ্ণতার সাপেক্ষে বা একক আয়তন ডিভি বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেসার বাই ভি, এইটা ঠিক আছে। তার মানে এটাকে যদি তুমি ভালো করে লেখো 1/v, এটা তোমার থার্মোডাইনামিক্সের জিনিস, থার্মোডাইনামিক্সে পড়লে তুমি নিজে শর্ট করে পেয়ে যেতে, খুব কিছুই নাই, তাও যেহেতু 9-10 লেভেলে তাও বলে দিচ্ছি যে গ্যাসের স্থির আয়তনের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কি? একক আয়তনে আয়তনের যে পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনের জন্য একক আয়তনে আয়তনের যে পরিবর্তন হয় স্থির চাপে, স্থির আয়তন একটা হয় স্থির চাপে, সেটাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা আছে। তাহলে সেটা ডিফারেন্সিয়েট ফর্মে লিখলে যে এক ডিভি বাই ডিটি হচ্ছে এটা পরিবর্তন উষ্ণতা সাপেক্ষে এট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারটা কেন বলছি নিজেরাই বুঝতে পারবে। একক আয়তন মানে আয়তন দিয়ে ভাগ করা, তাহলে এটাকে 1/v ভালো করে লিখলে ডিভি বাই ডিটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি? পিভি সমান হচ্ছে 8টি, পিভি সমান হচ্ছে 8টি, তাহলে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো পি ডিভি প্লাস ভিডিপি সমান হচ্ছে 8টি আর ডিটি, আর ডিটি। এবার এইটা 0 কেন? কনস্ট্যান্ট প্রেসার, তাহলে এটা 0, তাহলে পি ডিভি সমান হচ্ছে আর ডিটি। এটার বার করার কারণ মানে ডিভি ডিটিটা আমার বেরোবে, ডিভি বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেসার, ওই কনস্ট্যান্ট প্রেসারটা যেটা এখানে কাজে লাগলো সেটাকে এই প্রেসারটা কনস্ট্যান্ট করে এটাকে 0 করেছি। এটা 0 করা হচ্ছে কখন? প্রেসারটা কনস্ট্যান্ট বলে ডিপি টার্মটা চলে গেল, পি কনস্ট্যান্ট তাহলে ডিপি 0 সমান হচ্ছে কত? ডিভি বাই ডিটি বললাম, তাহলে আর বাই, ঠিক আছে, আর বাই পি। তাহলে পি এর মানটা আবার তুমি বসিয়ে দাও, পিভি সমান 8টি, তাহলে আর বাই পি এর মানটা বসিয়ে দাও 8টি বাই ভি, মানে ভিটা উপরে চলে গেল, তাহলে আর আর কেটে গেল, তাহলে ভি বাই টি। তাহলে এখানে যদি তুমি ভি বাই টি করো 1/v গণিত ভি বাই টি, ভি ভি কেটে গেল, তাহলে 1/t, তাহলে হচ্ছে 1/t। যদি তুমি এটা থার্মোডাইনামিক্সের বই অনার্সে দেখো, যারা অনার্স পড়েছে বা মাস্টার ডিগ্রি করেছে, মাস্টার ডিগ্রি তো অতটা নাই, অনার্সে যারা পড়েছে তারা নিজেরা একবার দেখলেই বলে দেবে যে এইটার উত্তর হবে 1/t। কিন্তু যেহেতু তোমাদের 9-10 লেভেলের বলে হয়তো এইটা, এটাকেও বুঝতে পারো নাকি বলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ এটা মাধ্যমিকের কোশ্চেন, এটা হয়তো তোমাদের লেভেলে নাও আসতে পারে, দিতেও পারে, কিন্তু এগুলো এখন মাধ্যমিকের পড়ার মধ্যে আছে, এগুলো মাধ্যমিকের পড়া স্কুল সার্ভিসের ক্ষেত্রে নাও দিতে পারে। হ্যাঁ 9টা বলো, 9টা বুঝতে পারলো নাকি বলো? বুঝতে পেরেছো 9টা? ঠিক আছে, সবাই যখন বলছে তখন বুঝতে পেরেছে। একটা জিনিস ভালো লাগছে, যেহেতু মাদ্রাসা